টাকা ছাড়া কখনো ইলেকশন দেখেছো? না দেখোনি। এমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছি। টাকা ছাড়া কিভাবে ইলেকশন করে সেটাই প্ল্যান করে, কিন্তু সেটা বাস্তবায়ন করার আগে তাকে মেরে ফেলে। কথা বলছিলাম রামচরণের গেম চেঞ্জার মুভিটি নিয়ে। মুভির শুরুতে আমরা দেখতে পাই সাত্তিয়া, যে কিনা একজন সিএম। সে স্বপ্ন দেখে সে যখন সিএম হয়েছিল তখন সে ওয়াদা করেছিল যে সিএম হওয়ার পর সবসময় ভালো কাজ করবে, কিন্তু এখন সে খারাপ কাজ করছে। এগুলো ভেবেই তার হার্ট অ্যাটাক হয়। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় সাবা সাত্তিয়াকে বলে, এই সাত্তিয়া, সাহস রাখ, তোর কিচ্ছু হবে না। তখন হঠাৎ ওভারব্রিজ ভেঙে যায় আর কিছু গাড়ি নিচে পড়ে যায় আর সেখানে জ্যাম বেঁধে যায়, যার কারণে সিএম কে কাঁধে করে নিতে হতো। তখন পাবলিকরা বলা বলি করতে লাগলো। যখন তাদের গাড়ি যায় তখন আমাদের গাড়ি আটকে রাখে। এখন তার অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে, সেজন্য চার কাঁধের উপর উঠে যাচ্ছে। ব্রিজ বানানোর নামে কোটি টাকা খেয়ে ফেলেছে। তাদের জন্য কত জনের যান চলে গেছে। হাসপাতালে যাওয়া পর্যন্ত বাঁচবে তো? যদি সে মারা যায় তাহলে তো কালকে ছুটি থাকবে। সিন চলে যায় হসপিটালে। এরা দুজন হলো সাত্তিয়ার ছেলে, তাও আবার নিজের না, পালক নেওয়া। আসলে তারা অপেক্ষা করছিল যে কখন সাত্তিয়া মরবে আর কখন তারা সিএম হবে। তখনই পালস ডাউন হয়ে যায় আর সবাই ভাবে যে সাত্তিয়া মরে গেছে। তখন ছোট ছেলে বলে যে সাবা, এখনই ওয়াদা করছি নেক্সট সিএম আমি। তখন বড় ভাই বলে ওঠে, এই বড় ভাই থাকতে ছোট ভাই কিভাবে হবে? এভাবে তারা কথা কাটাকাটি করার পর এক সময় দেখে সাত্যের পালস আবার উপরে চলে আসে। তখন বড়জন বলে, কি বাবা, আইসিইউতেও রাজনীতি করছেন? এরপরের সিনে সাত্তিয়া সাবাকে বলে, আমার দ্বারা কিছু পাপ হয়ে গেছে, ও আমাদের পিছু করছে, পাশ্চিত্র করতে হবে। পরের সিনে দেখা যায় কিছু ছেলে ফেলে এসে ট্রেন থামিয়ে দেয় আর রামকে খুঁজতে থাকে। মূলত তারা শুনতে পেয়েছে যে রাম কালেক্টর হয়ে এলাকাতে তাকে মারার জন্য মূলত তাদের তখনই এই টাকলা কল দিয়ে বলে যে, কিরে পেয়েছিস তোরা? আরে ভাই, আমরা 5 জন, আমাদের থেকে বেঁচেও যাবে কোথায়? আর আইএস এর জন্য 5 জনই যথেষ্ট। তখন টাকলা বলে, আরে বেকুব, এত এখন আইএস হয়েছে, এর আগে তো আইপিএস ছিল। তখনই আমাদের হিরোকে দেখানো হয় যে বলে, কে রে তোরা? ট্রেন থামিয়ে পুরো গুমি ভেঙে দিয়েছিস, শুধু আমাকে মারার জন্য পুরো ট্রেনই আটকে ফেলেছি, আক্কেল নেই নাকি তোদের? তখন ট্রেনকে যাওয়ার জন্য বলে। মূলত রাম যখন আইপিএস ছিল তখন সে অনেক কালো ধান্দা বন্ধ করে দিয়েছিল, আর সেটা ছিল এই টাকলার বসে, সেই জন্য তাকে মারার জন্য আসে। তারপর রাম তাদেরকে কিছুক্ষণ ধুলাই করে তার বসকে আসতে বলে। পরে সে হেলিকপ্টার দিয়ে আসে আর রামকে বলে, স্যার ছোটকে ছেড়ে দিন। তখন রাম বলে, তাহলে আমার ট্রেন তো চলে গেছে, তাহলে আমি কিভাবে যাব? এ বলে, স্যার আমার হেলিকপ্টার দিয়ে চলে যান। তখন সেখান থেকে চলে যায়। এদিকে ট্রেন চলে আসার কারণে দড়ি কাটতে পারে না, সেই জন্য রামি এসে ছুরি দিয়ে কেটে দিয়ে যায়। এদিকে সিএম কে ট্রিটমেন্ট করে আর সে ঠিক হয়ে যায়। আর সেখান থেকে বের হয়ে সে একটা মিটিং রাখে, সেখানে তার যত এমএলএ আর মিনিস্টার ছিল তাদেরকে ইনভাইট করে। সিএম এটা অ্যানাউন্সমেন্ট করে যে আজ থেকে কোনো অবৈধ কাজ করবে না। এর সাথে যত এমএলএ আর মিনিস্টার আছে তারাও যত অবৈধ কাজ করে সেগুলো সব বন্ধ করতে হবে। আর সে ডাইরেক্ট বলে দেয় যে নেক্সট টাইম যদি কেউ অবৈধ কাজ করে তাহলে তাকে পার্টি থেকে বের করে দিবে। আর এগুলা শুনে তো এই বেটা খুব টেনশনে পড়ে যায়, কারণ সে অনেক অবৈধ কাজ করে। এদিকে রাম আইএস হয়ে আসার পর থেকে এখানে যত কালো দান্দা আছে সব দান্দা বন্ধ করে দেয়। যেমন যত ক্রিমিনাল আছে তাদেরকে ক্রাইম করার জন্য আটকায়, আর সেই সব ব্যবসায়ী যারা অবৈধভাবে ব্যবসা করে টাকা ইনকাম করছে আর যে সরকারি অফিসার গুলো তাদের সাথ দিয়েছে তাদেরকে সাসপেন্ড করে দেয়। এরপর রাম একটা পার্টিতে চলে আসে আর তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করা শুরু করে। তখন একজনে রামকে বলে, কিরে ভাই, তুই বিয়ে করছিস না কেন? তখন একজনে বলে, মূলত কাহিনী হচ্ছে রাম একজনকে অনেক ভালোবাসতো, আর যদি বিয়ে করে তাহলে শুধু তাকেই করবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই মেয়ে কোথায় আছে এখন কেউ বলতে পারে না, কারণ কিছু বছর আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। এগুলো শুনে একজনে বলে যে, ভাই তোর পুরো কাহিনী বলতো। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিন শুরু হয় কলেজে। কিছু ছেলে ফেলে কলেজে গাঞ্জা বিক্রি করে, আর সেটা রাম জানার পর তাদেরকে কিছুক্ষণ ধুলাই করে আর তারপরে গাঞ্জা সাপ্লাই করা বন্ধ করে দেয়। এরপর রাম শুনতে পায় কলেজে একটা স্যার আছে যে কিনা মেয়েদের উপর খারাপ নজর দেখে, তাদের সাথে মিসবিহেভ করে। আর সেই স্যারকে সেটা না জেনে রাম কলেজের একটা স্যারকে পিটাতে থাকে, আর এর ভিতরে ঢুকে যায় দীপিকা, যে কিনা রামকে আটকায় আর তার বাবাকে বাঁচায়। তখন রাম জানতে পারে যে এটা ওই স্যার না যার জন্য তাকে মারছে। এরপর রাম দীপিকা আর তার বাবার কাছে ক্ষমা চায়, আর সেখান থেকে তাদের একটা কেমিস্ট্রি শুরু হয়ে যায়। রাম দীপিকাকে পছন্দ করে ফেলেছিল, মানে লাভ এট ফার্স্ট সাইট। তবে দীপিকার রামকে একেবারেই ভালো লাগতো না, কারণ তার মধ্যে প্রচুর রাগ ছিল। আর সে কখনো সেই মানুষটাকে ভালোবাসবে না যে কিনা যে কোনো জায়গায় গিয়ে মারামারি কাটাকাটি করে ফেলবে। এভাবে কিছুদিন যাওয়ার পর তারা একে অপরের ক্লোজ হয়ে যায়। দীপিকা তাকে কন্ডিশন দেয় যে তুমি কারোর উপর হাতাহাতি করতে পারবে না,
কাউকে মারতে পারবা না। আর তোমাকে এক্সাম দিয়ে যে কোনোভাবেই হোক আইএএস হতে হবে, তুমি কোনোভাবে আইপিএস অফিসার হতে পারবে না। কারণ যদি তুমি আইপিএস হও তাহলে তোমার এনকাউন্টার করতে হবে, আর আমি চাই না তুমি কোনো ভায়োলেন্সের সাথে জড়িত থাকো। সেই জন্য রামও তার কন্ডিশন মেনে নেয়, সে ভালোভাবে পড়াশোনা করে সে আইপিএস অফিসার হয়ে যায়। মানে বেশি নাম্বার না পাওয়ার কারণে সে আইএস হতে পারেনি। আর এরপর থেকে দীপিকা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর রাম ফাইনালি আবারও বড় একটা এক্সাম দেয় এবং কোনো মতে আইএস হয়ে যায়, কিন্তু আইএস হওয়ার পর কোনোভাবে দীপিকাকে খুঁজে পায় না। তখন এই মোটু বলে ওঠে যে ভাই, আমি যেখানে আছি সেখানে তো দীপিকার মতো একটা মেয়ে আছে, আই থিঙ্ক সেটাই দীপিকা হতে পারে, আমি তোকে কালকে ইনফরমেশন দিয়ে দিব না। এদিকে মতির যে একটা ইনলিগেল ব্যবসা ছিল বালুর, সেটা রাম জেনে যায়। আর জানার পর তাদের সব লোককে ধরে নিয়ে আসে। এজন্য মতি পরের দিন রামের অফিসে আসে রামের সাথে দেখা করতে। আর এসে তাকে ফ্যামিলির বয় দেখিয়ে তাকে টের দেওয়া শুরু করে আর বলে যে আমার লোককে ছেড়ে দে। তখন রাম বলে, এই চেয়ারে আমি আমার যোগ্যতা দিয়ে বসছি, আপনার মতো টাকা দিয়ে না। তো আমার কি করতে হবে কি না করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে, তাই তুই বেশি লাফালাফি করিস না। এরপর রাম তার বন্ধুর দেওয়া লোকেশনে যায়, আর সেখানে গিয়ে যখন সেই মেয়ের সাথে দেখা করে তখন সে সারপ্রাইজ হয়ে যায়। সে দেখতে পায় যে এটাই দীপিকা। তখন দীপিকাও বলে যে রাম সরি, আসলে এই চালটা আমার বাবা চালিয়েছে। তখন সেই দীপিকা রামকে বাড়ির ভিতরে নিয়ে আসে, আর সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। আসলে এই মহিলাটা ডিসব্যালেন্স ছিল, মানে তার রাগকে কন্ট্রোল করতে পারে না, তার মনে যেটা আসে সেইটাই বলে দেয়। এই মহিলাটি সবসময় সিএম এর কাছে একটা চিঠি লিখতো, কিন্তু সেই চিঠিটা সিএম এর কাছে পৌঁছতো না। তখন রাম এটা দেখে বলে যে আমি চেষ্টা করব এই চিঠিটা সিএম এর কাছে দেওয়ার জন্য। আর বাই দ্য ওয়ে, আজকে সিএম এর একটা মিটিং আছে, আপনি চাইলে সরাসরি গিয়ে সিএম এর সাথে কথা বলতে পারেন। তখন রাম কথা মতন সেই মিটিং এ মহিলাটাকে নিয়ে আসে। আর সেখানে যখন সিএম ভাষণ দিচ্ছিল তখন এই মহিলাটা সিএম কে বলে যে চুপ করেন, আপনি যে ওয়াদা করেন সেটা পূরণ করেন না, আমি আপনাকে অনেক চিঠি দিয়েছি কিন্তু সেটার উপর কোনো কাজ করেননি। তখন সাত্তিয়া বলে যে আপনি উপরে আসুন। তখন সাত্তিয়া মহিলাটাকে উপরে আসার জন্য বলে। সে স্বপ্নে যে মহিলাটা আর বাচ্চাকে দেখতো এখনো তাদেরকে দেখছে, তখন সে তো অনেক ঘাবড়ে যায়। এরপর মহিলাটি কারাপশনের ব্যাপারে অনেক কিছু বলতে থাকায় মতি উত্তেজনা হয়ে ওই মহিলাকে মারার জন্য আসে, আর তখনই রাম বাধা দেয়। সেই জন্য তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায়। তখন সাত্তিয়া থামায় আর মতিকে বলে যে ওই মহিলাটাকে সরি বলার জন্য। তখন এগুলার চাপ সাত্তিয়া না নিতে পেরে সে আবারও অসুস্থ হয়ে যায় এবং হসপিটালে ভর্তি হয়। তবে হসপিটালে ভর্তি হওয়ার পর মতি তার উপর অনেক রেগেছিল, কারণ সে এখনো রামকে সাসপেন্ড করেনি। এগুলো শুনে সাত্তিয়া প্রথম রামকে সাসপেন্ড করে, এরপর তার ছেলে মতিকেও পার্টি থেকে বের করে দেয়। কিন্তু মতি এটা দেখে রাগ হয়ে তখন সে তার বাবাকে মেরে ফেলে, আর তারপর সে সিএম হয়ে যায়। আর সিএম হয়ে প্রথমে সে রামকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে, মানে সে এখন বিয়ে করতে যাচ্ছিল, সেজন্য রামকে দৌড়ে বেঁধে তাকে মারতে শুরু করে। রামও তাদেরকে একটু একটু করে ধোলাই করছিল। এক পর্যায়ে এসে রামকে যখন মেরে ফেলতে যাবে তখনই এক পুলিশ অফিসার এসে উল্টো মতির গুন্ডাকে গুলি করে মেরে ফেলে। কারণ পুলিশ শুনতে পায় যে সিএম মতি না, রাম হয়েছে। আসলে আগের রাতে সিএম মরার আগে একটা ভিডিও রেকর্ড করে রেখে গিয়েছিল, সেটা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাবা সবার সামনে নিয়ে আসে, যেখানে সাত্তিয়া নিজেই বলে গেছে যে আমার পরবর্তী সিএম হবে আর কেউ না, শুধু রাম। সে পাস্টে কি হয়েছিল সেগুলো সবই জানতো। সাবা বলে যে তোমার বাবা আনাপ্পা, আমরা একই গ্রামে বাস করতাম, সে আমাদের অনেক উপকার করেছিল। আসলে একটা স্টিল ফ্যাক্টরি আমাদের এলাকাতে হতে চাচ্ছিল, তাও আবার ইনলিগেল ভাবে, কিন্তু তোমার বাবা গিয়ে সেটাকেও বন্ধ করে দিয়েছিল, যেটার মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত হওয়া শুরু করেছিলাম। পরবর্তী সে আমাদের গ্রামে শিক্ষা, ইলেকট্রিসিটি, মানে উন্নত করার জন্য যা যা লাগে সবকিছুই নিয়ে এসেছিল। সেজন্য আমরা তার উপর অনেক কৃতজ্ঞ। আর এখন যে সাত্তিয়াকে তুমি পুড়েছিলে সেই সাত্তিয়াও তোমার বাবার নিচে কাজ করতো, এই জন্য আস্তে আস্তে করে সবাই তোমার বাবার সাথে যুক্ত হয়ে যায়। তখন আমরা সবাই মিলে তোমার বাবাকে বলি যে আমাদের নতুন একটা পার্টি করার জন্য, যেটাতে আমরা নিজেরাই ইলেকশন করতে পারি। তবে পরবর্তীতে তোমার বাবা রাজি হয়ে যায় আর একটা পার্টিও তৈরি করে ফেলে। কিন্তু সমস্যা হচ্ছে তোমার বাবা ঠিক মতন ভালো করে ভাষণ দিতে পারতো না, মানে ভালোভাবে কথা বলতে পারতো না, লেগে লেগে বলতো। সেজন্য আমরা সাত্তিয়াকে ঠিক করি যে তোমার বাবা যেটা বলবে সেটা সাত্তিয়া বলবে। এরপরে লোকজনের সামনে যখন কথা বলতো তখন সাত্তিয়া বলতো, আর এই বলার পিছনে রাম থাকতো। কারণ কি কি বলবে, কারণ জনগণের সামনে সাত্তিয়া যা বলতো সেগুলো রাম একটা খাতাতে লিখে রাখতো, আর সেই লেখা কথাগুলোই সাত্তিয়া জনগণের সামনে বলতো। কিন্তু রাম তো ছিল আড়ালে, ফেসটা তো ছিল সাত্তিয়ার।
সেই জন্য জনগণের সামনে সাত্তিয়ার একটা ফেস ভ্যালু হয়ে যায়। তখন জনগণ সাত্তিয়াকে চায়। সেই জন্য রামও সাত্তিয়াকে ঘোষণা করে দেয় যে সাত্তিয়াই পরবর্তী ইলেকশন করবে। তখন তারা নমিনেশন জমা দিয়ে দেয়। এরপর সাত্তিয়া চাচ্ছিল যে ইলেকশন করলে জনগণকে কিছু টাকা দিতে হবে, মানে টাকা দিয়ে ভোট কেনার জন্য বলছে। সে বলছে যে বাকি পার্টিরাও এরকম করে, যে ভোটের আগে ভোটগুলো কিনে নেয় আর তারপর তারা জিতে যায়। তখন রাম তো বলে, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই, তাহলে এত টাকা পাবো কোথায়? তখন সাত্তিয়া ওই স্টিল ফ্যাক্টরির কথা বলে যে তার মালিক আমাদের উপর টাকা ইনভেস্ট করতে চায়। তোমার বাবা সাফ সাফ না বলে দেয় যে এটা কোনোভাবেই হবে না, আর আমি এটা কাউকে করতেও দিব না। কিন্তু পরবর্তী সাত্তিয়া রামকে না জেনে সে স্টিল ফ্যাক্টরির মালিকের কাছ থেকে টাকা নিয়ে আসে। এরপর সাত্তিয়ারাও সেটা জেনে যায় যে তোমার বাবা পার্টি ভাঙ্গার জন্য কমিশনারের কাছে যাবে। সেই জন্য সাত্তিয়ারা প্ল্যান করে যে রাস্তাতেই তোমার বাবাকে মেরে ফেলবে। তখন তোমার বাবা যখন বের হয়ে যাওয়ার জন্য, সাথে তুমি আর তোমার মাও ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তোমাদের উপর হামলা হয়। আর সেটা তোমার বাবা তাদেরকে মেরে তোমাদেরকে নিয়ে যায়। আর তুমি আর তোমার মাকে বলে যে তোমরা চলে যাওয়ার জন্য। তখন তোমার মা সেখান থেকে চলে আসে। তারপর সাত্তিয়ারা সে তোমার বাবাকে মেরে দেয়। আর রাম এগুলোর কোনো কিছু জানতো না। আসলে রামের মা ছিল সেই পাগল মহিলাটা। এরপর তোমার বাবা মারা যাওয়ার পর যেহেতু সাত্তিয়া ইলেকশনে দাঁড়িয়েছিল, সেই সিএম হয়ে যায়। আর আর সাবা বলে যে সাত্তিয়া প্রায়শ্চিত্ত করার জন্য সে তোমাকে সিএম বানিয়েছে। এরপর রাম যখন শপথ নিতে যাবে, তখনই মতি বলে, তো তুমি এখন কোনোভাবে একটা সিএম হতে পারবে না। তখন রাম বলে, না, আমি সিএম হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জনগণের কাছে থাকতে চাই, জনগণের কাজ করতে চাই, সেটা যে কোনো ফিল্ডে। সেই জন্য রাম মতিকে সিএম করে দেয়। ফাইনালি মতি সে সিএম হয়ে যায়। আর সিএম হওয়ার পর তার লোকদের সাথে দেখা করতে আসে। আর বলে, তোমরা একটা ট্রান্সফার লেটার লেখো, যেটা হলো রামের, তাকে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে। যখন সে সেটা ফেক্স করবে তখনই রাম চলে আসে। আসলে রাম এখন হয়ে গেছে নির্বাচন কমিশনার। এই জন্য সে 2 মাসের মধ্যে নির্বাচন অ্যানাউন্সমেন্ট করে দেয়। তার মানে মতির সিএম এখন চলে গেছে। সো এটা বলে রাম সেখান থেকে চলে যায়। সেই জন্য মতি সবার কাছ থেকে টাকা তোলা শুরু করে, আর কাকে কিভাবে বন্টন করতে হবে সেটা বলে দেয়। এইদিকে রাম সাধারণ মানুষের সাথে দেখা করতে আসে। তাদেরকে ভোটের কথা বললে তারা বলে, তো আমরা তো তার কাছ থেকে ভোট প্রতি 2000 টাকা পাই, আর আমরা এটাতেই খুশি। তখন রাম বলে, আপনি 2000 কেন, আপনি 20,000 করে নেবেন। আসলে যদি ভোট প্রতি আপনারা 20,000 করে চান, তাহলে সে আপনাদেরকে 20,000 করে দিয়ে দিবে। কারণ আপনাদেরকে টাকা দিয়ে যদি সে উইন হতে পারে, তাহলে সে আরো অনেক টাকা ইনকাম করতে পারবে আপনাদের মাধ্যমে। সেই জন্য আপনাদেরকে টাকা দিতে বাধবে না তার। আসলে এটা ছিল রামের নতুন একটা চাল, যেটার মধ্যে দিয়ে মতির সমস্ত টাকা খসিয়ে নেওয়ার ট্রাই করছিল। সেই জন্য জনগণ মতির কাছ থেকে 20,000 করে ভোট প্রতি চাইতে থাকে, আর মতিও না পেরে তাদেরকে 20,000 করে দিতে থাকে। আর সেখানে আমরা জানি মতি যখন টাকা বিলিয়ে দিচ্ছে, সেটা রামও জানতে পেরেছে, কিন্তু রাম কিছুই বলেনি। কারণ সে চাচ্ছিল যে কোনোভাবে সেই টাকাগুলো গরিব মানুষের কাছে যেন পৌঁছায়। আর ফাইনালি গরিব মানুষের কাছে টাকা পৌঁছে যায়, যেটা কিনা মতি দিয়েছিল। আর যেখানে ছিল সব মিলে 25 লাখ টাকা। এরপর রাম মতির কাছে আসে আর তাকে বলে, কোনো একটা নির্বাচনের সময় যে করেই হোক সে শুধু 40 লাখ টাকা খরচ করতে পারবে। এখন যেহেতু আপনার 25 লাখ টাকা খরচ হয়ে গেছে, বাকি আছে 15 লাখ টাকা। এখন এটার ভিতরে আপনার চলতে হবে, মানে যত পোস্টার খরচ, মন্ত্রীর খরচ, সব এই টাকার ভিতরেই করতে হবে। এরপর পার্টির লোক যখন এই ব্যাপারটা জানতে পারে, তখন তারা কোনোভাবেই মানতে চাচ্ছিল না যে এই অল্প টাকা দিয়ে তারা নির্বাচন করবে। সেই জন্য তারাও তার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। এরপর ভোটের দিন চলে আসে। মতে একটা ভোটিং অফিসে বোম লাগিয়ে দেয় আর সেটা ব্লাস্ট করে দেয়। তখন রামকে বলে, যদি তুই আমার সাথে পাঙ্গা নিস, তাহলে আমি এরকম প্রত্যেকটা বুটে বোম লাগিয়ে দিব। মানে তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না। মতি রামকে এটাও বলে যে আমাদের লোকদেরকে আমি ডুপ্লিকেট বুট দেওয়াবো, প্রত্যেকজন এসে 2-3টা করে বুট দিয়ে যাবে, তুমি পারলে আটকিও। এরপর রাম বলে, যদি তোর লোক 2-3টা করে বুট দিতে আসে, তাহলে আমি সেটারও প্ল্যান করেছি। কিভাবে দেখবি? তোর ছেলে ফেলে যারা 2-3টা করে ভোট দিতে আসবে, তাদের সবারই আঙ্গুল ফুলা শুরু করবে। কেন জানিস? একবার ভোট দেওয়ার পর সেই কালি মোচার জন্য যে মেডিসিন ইউজ করেছে, সেটার মধ্যে আমরা পয়জন মিশিয়ে দিয়েছি। আর এটার কারণে যারা দ্বিতীয়বার ভোট দিতে যাবে, তাদেরই এই অবস্থা হবে। আর তাদেরকে আমরা জেলে আর যাদেরই আঙ্গুল ফুলা শুরু করবে, তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। এই জন্য যে সমস্ত এলাকাতে মতি বেশি ভোট পেয়েছিল, সেই সব ছেলেফেলেদের আঙ্গুল ফোলা শুরু করে দিয়েছিল। সেই জন্য তাদেরকে দৌড়ে সেই সমস্ত জায়গাগুলোতে আবারও রি ইলেকশন অ্যানাউন্সমেন্ট করে দেয়। এই জন্য মতি বুঝতে পারছিল না যে সে কি করবে। তার মাথা প্রচন্ড গরম হয়ে যায়।
এর পরবর্তী যখনই রি-ইলেকশন হয় তখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না, সে যে কোনোভাবেই হোক ইভিএম মেশিনগুলো নষ্ট করার চেষ্টা করেছে। তখন রাম প্ল্যান করে ইভিএম মেশিনগুলো সড়ক পথে না পাঠিয়ে সে আকাশপথে ড্রোন দিয়ে পাঠিয়ে দেয়। সেই জন্য যেখানে ভোট গণনা হবে সেইখানেই মতি আক্রমণ করে দেয়। কিন্তু সেখানে তাদেরকে ফেস করার জন্য রাম ছিল, আর তাদের মধ্যে কিছুক্ষণ ভয়ঙ্কর মারামারি হয়। এখানে আমরা জানতে পাই যে রামের বাবা যে পার্টিটা করেছিল সেটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ ছিল, কিন্তু তারা কোনো কিছুই করতে পারছিল না। কিন্তু যখনই রাম আসে তখনই তাদের পার্টি আস্তে আস্তে গ্লো করা শুরু করে দেয়, আর তখনই তাদের পার্টি এবারে ইলেকশনে উইন করে ফেলে। আর পরবর্তীতে তারাই রামকে সিএম এর পদে সিলেক্ট করে। এরপর রামকে কিছুক্ষণ মেরে মোদি ভিতরে গিয়ে এবিএম মেশিনগুলো ভেঙে ফেলে আর বলে যে আমি কমপ্লেন করব যে মেশিনগুলো ভেঙে গিয়েছে, তখন তোর এই ইলেকশন ক্যান্সেল হয়ে যাবে, তোর পোস্টিংও ক্যান্সেল হয়ে যাবে আর রি ইলেকশন হবে। এরপর রাম এসে অফিসারকে ডাকে আর বলে যে এখানে কয়টা মেশিন ভেঙেছে। তারা বলে যে 25টা। তখন রাম বলে যে প্রত্যেকটা মেশিনে 2000 ভোট, তাহলে 25টা মেশিনে 25,000 ভোট। তাহলে আপনি রিপোর্ট লিখে দেন যে এই প্রত্যেকটা মেশিনে এই মোদিরই ভোট ছিল, তাহলে এ আর কমপ্লেন করতে পারবে না যে তার ভোট গায়েব হয়ে গেছে। তখন রাম কালেক্টরের কাছে জানতে পায় যে সভাপতি পার্টির 11,11,111টা ভোট আর এর 2,09,693। তখন রাম বলে ও হো, তাহলে এই 50,000 ভোট দিয়েও তার 2,59,000 ভোট আসে। আর পুরো সিটির মধ্যে কয়টা সিট পেয়েছে? কালেক্টর বলে যে সভাপতির সিট পেয়েছে 155টা আর এ পেয়েছে হলো 20টা। দেখছিস, তারপরও তুই হেরে গেছিস। এত সোজা অঙ্ক তোর বুঝে আসে না, তাহলে তো তুই নিকাম্মাই। তুই হেরে গেছিস এটা আমি ডিগলাই করব। আর তারপরে তাদের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয়। এরপর দেখা যায় মতি হেরে যায় আর ওই পার্টি জিতে যায়, আর গল্প সেখানেই শেষ হয়ে যায়।